আপনারা দেখছেন ডিকে বাংলা নিউজ ইউটিউব চ্যানেল। শুরুতেই শিরোনাম। ইউনূসে ভরসা করে ডুবল বাংলাদেশ, মাথা পিছু দেনা ৪১,০০০, হাহাকার বাংলাদেশে। অপারেশন সিন্দুরের পর আজ জম্মু ও কাশ্মীর সফরে প্রধানমন্ত্রী মোদী, দেশকে উৎসর্গ করবেন চেনাব রেল সেতু। ভোটের ঠিক আগেই ফের ব্রিগেডে গীতা পাঠ, রাজনীতির সঙ্গে কোনো সম্পর্ক নেই বলছেন কার্তিক মহারাজ। কৃষ্ণনগরে জাতীয় সড়কে টোটো ও পুলিশের গাড়িতে মুখোমুখি সংঘর্ষ, মৃত ১, আহত ২। বাড়ছে জাল নোটের রমরমা, বাতিল হচ্ছে এই ৩ ধরনের নোট, নয়া নির্দেশ আরবিআইয়ের। কিছু কর্মী দলটাকে খুবলে খাচ্ছে, ফের মদন বানে বিদ্ধ ঘাসফুলের নেতারা। টাকা গেল কোথায়? মিড ডে মিল নিয়ে কেন্দ্রীয় রিপোর্টে কাঠগড়ায় বাংলা। ৭ দিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি রাজ্য জুড়ে, আবহাওয়ার বড় আপডেট। এবার আসছি বিস্তারিত খবরে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ইউনূসে ভরসা করেই ডুবল বাংলাদেশ, মাথা পিছু দেনা ৪১,০০০, হাহাকার পড়শি দেশে। গত বছর জুলাই বিপ্লবে ছাত্র গণ অভ্যুত্থানের মুখে পড়ে দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার সরকার পতনের পরেই দেশের হাল ফেরাতে গঠন করা হয় অন্তর্বর্তীকালীন সরকার। বিপুল জনসমর্থন নিয়ে সেই সরকারের প্রধান উপদেষ্টা হয়ে বসেন মোহাম্মদ ইউনূস। ক্ষমতায় এসেই দেশের ভোল বদলে দেওয়া, আর্থ সামাজিক উন্নতির মতো ঢালাও স্বপ্ন দেখিয়েছিলেন তিনি, কিন্তু কার্যক্ষেত্রে ঘটল উল্টোটা। ১ বছরেরও কম সময়ে বাংলাদেশকে আরো অবনতির দিকে ঠেলে দিলেন ইউনূস। বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি আগে থেকেই ছিল টালমাটাল, ইউনূসের আমলে তা আরো দুর্গতিতে গিয়ে ঠেকেছে। ভেঙে পড়েছে আইনি ব্যবস্থা। হাসিনা বিদায়ের পর থেকে ওই দেশের সংখ্যালঘুদের উপর নির্যাতনের বহু ঘটনা এসেছে প্রকাশ্যে। এমনকি একটি রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের ঋণ এতটাই বেড়ে গিয়েছে যে প্রত্যেক নাগরিকের মাথার ওপর প্রায় ৪১,০০০ টাকার দিনার খাড়া ঝুলছে। বিশেষজ্ঞ মহল জানাচ্ছে, বাংলাদেশি টাকার দুর্বল বৈশ্বিক সুদের হার বৃদ্ধি, আন্তর্জাতিক অর্থনৈতিক পরিবেশের অনিশ্চয়তার জেরে বাংলাদেশের ঋণ আরও বাড়তে পারে। গত বছর অগাস্ট মাস থেকেই পরিস্থিতির আরও অবনতি হয়েছে বলে প্রকাশ রিপোর্টে। এমতাবস্থায় এবার ইউনূসের বিরুদ্ধেই দেশে পাল্লা দিয়ে বাড়তে শুরু করেছে বিক্ষোভ। অপারেশন সিন্দুরের পর আজ জম্মু ও কাশ্মীর সফরে প্রধানমন্ত্রী মোদী, দেশকে উৎসর্গ করবেন চেনাব রেল সেতু। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৬ জুন শুক্রবার জম্মু ও কাশ্মীরের পেহেলগাঁওয়ে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে চেনাব রেল সেতুর উদ্বোধন করবেন। তিনি কাটরা এবং শ্রীনগরের মধ্যে ২টি নতুন বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের উদ্বোধন করেন। এই উদ্বোধনের মাধ্যমে জম্মু এবং শ্রীনগরের মধ্যে রেল যোগাযোগের সূচনা হয়, যা কয়েক দশক ধরে চলা একটি উচ্চাকাঙ্ক্ষী প্রকল্পের ফলাফল। প্রধানমন্ত্রী মোদী কাটরা এবং শ্রীনগরের মধ্যে ২টি নতুন বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনেরও উদ্বোধন করেন। এই ট্রেনগুলির পরিচালনা ভ্রমণের সময় কমাবে এবং কাশ্মীর উপত্যকায় পর্যটন ও ব্যবসা বাণিজ্যকে উৎসাহিত করবে। বর্তমানে এই ট্রেনগুলি কাটরা থেকে শ্রীনগর পর্যন্ত চলবে এবং ২০২৫ সালের সেপ্টেম্বর থেকে জম্মু থেকে শ্রীনগর পুরো রুটে চলবে। প্রধানমন্ত্রী মোদী জম্মু ও কাশ্মীরে ওয়াকফ সম্পত্তি পরিচালনার জন্য উমিদ ওয়াকফ অ্যাপ্লিকেশনটিও চালু করেন। এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে ওয়াকফ সম্পত্তির স্বচ্ছ তদারকি এবং উন্নয়ন নিশ্চিত করা হবে, যা সমাজের সুবিধা বঞ্চিত অংশগুলিকে আরও সুযোগ প্রদান করবে। ভোটের ঠিক আগেই ফের ব্রিগেডে গীতা পাঠ, রাজনীতির সঙ্গে কোনো সম্পর্ক নেই বলছেন কার্তিক মহারাজ। আগের বছর হয়েছিল ২৪শে ডিসেম্বর, এবার হবে ৭ই ডিসেম্বর। আগের বার নামে ছিল লক্ষ কণ্ঠ, এবার একেবারে ৫ লক্ষ কণ্ঠে গীতা পাঠের আয়োজন হচ্ছে ব্রিগেডে। আয়োজন করছে সনাতন সংস্কৃতি মঞ্চ সহ আরো একাধিক সহযোগী সংগঠন। সদ্য পদ্ম পুরস্কার আনতে দিল্লিতে গিয়েছিলেন বেলডাঙ্গার ভারত সেবাশ্রম সংঘের কার্তিক মহারাজ। সেখানে একাধিক ধর্মগুরুদের সঙ্গে দেখা হয় তাঁর, চলে আলাপ আলোচনা। তারপরে ৫ লক্ষ কণ্ঠে গীতা পাঠের বড় ঘোষণা। ইতিমধ্যেই বাংলায় বেজে গিয়েছে ভোটের দামামা। বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা ভোট, কিন্তু ঠিক তার আগেই এই আয়োজন ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। যদিও কার্তিক মহারাজ বলছেন এই কর্মসূচির সঙ্গে রাজনীতির কোনো সম্পর্কই নেই। তিনি আরো জানাচ্ছেন, ওই অনুষ্ঠানে আসছেন বাগেশ্বর ধামের ধীরেন্দ্রনাথ শাস্ত্রী, সাধ্বী রীতম্বরার মতো ধর্মগুরুরা। কার্তিক মহারাজ বলছেন, এখন গ্রামে গ্রামে জেলায় জেলায় গীতা পাঠ হচ্ছে, যার ফলে মানুষের জীবনে অনেক পরিবর্তনও হচ্ছে। এটাই আমাদের উদ্দেশ্য। এরপরই তার সংযোজন, রাজনীতির সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। গীতা এমন এক ধর্মগ্রন্থ যা হাজার হাজার বছর ধরে মানবজাতির কল্যাণে নিয়োজিত। বহু সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষও গীতা পড়েন।
পৃথিবীর সমস্ত ভাষায় গীতা অনুবাদ হয়েছে। এখন সনাতন হিন্দু ধর্মের কথা বললেই বিজেপির কথা বলা হলে তো হাস্যকর ব্যাপার। কৃষ্ণনগরে জাতীয় সড়কে টোটো ও পুলিশের গাড়িতে মুখোমুখি সংঘর্ষ, মৃত 1, আহত 2। নদিয়া জেলার কৃষ্ণনগর কোতোয়ালি থানার অন্তর্গত জোড়াকুঠি এলাকায় 12 নম্বর জাতীয় সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনা। টোটো এবং পুলিশ গাড়ির মুখোমুখি সংঘর্ষে টোটো চালকের মৃত্যু, আহত আরো 2 জন টোটোর যাত্রী। প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার দুপুরে ওই এলাকায় একটি টোটো এবং পুলিশ গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। তারা জানান, এই দুর্ঘটনায় টোটো চালকের মৃত্যু ঘটেছে এবং টোটোয় থাকা 2 জন গুরুতর আহত। তাদেরকেও কৃষ্ণনগর শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সূত্রের খবর, টোটোটি কৃষ্ণনগর থেকে ধুবুলিয়ার দিকে যাচ্ছিল। অপরদিকে পুলিশ লেখা 4 চাকা কালো রঙের টাটা সুমো গাড়িটি কালিয়াচক থেকে বসিরহাটের দিকে যাচ্ছিল। এই ভয়াবহ দুর্ঘটনায় টোটো চালকের পাও কেটে পড়ে যায় দুর্ঘটনাস্থলে। অপরদিকে ঘটনা জানাজানি হতেই কৃষ্ণনগর ট্রাফিক গার্ড এবং কৃষ্ণনগর কোতোয়ালি থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়ে ঘাতক 4 চাকা পুলিশ লেখা গাড়িটিকে আটক করেছে। অপরদিকে পুলিশ সূত্রে খবর, 3 জন গুরুতরভাবে আহত হয়েছে। এখন কারো মৃত্যুর ঘটনা সামনে আসেনি। সমস্ত বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। যদিও স্থানীয়রা জানিয়েছেন, ঘটনাস্থলেই টোটো চালকের মৃত্যু হয়েছে। এই ঘটনায় ওই এলাকায় বেশ কিছুক্ষণ স্বাভাবিক যান চলাচল ব্যাহত হয়। কৃষ্ণনগরে 12 নম্বর জাতীয় সড়কে টোটোতে ঝুঁকি নিয়ে যাতায়াত নিয়ে সরব হয়েছেন সাধারণ মানুষ। জাতীয় সড়কের মতো গুরুত্বপূর্ণ রাস্তা দিয়ে কি করে টোটো চলাচল করছে তা নিয়ে ট্রাফিক পুলিশের গাফিলতির দিকে আঙুল তুলেছেন এলাকার মানুষ। সেখানে কোনো ট্রাফিক সিগন্যালের ব্যবস্থা না থাকায় প্রায়শই দুর্ঘটনা ঘটছে বলে অভিযোগ। জীবনহানির মতো ঘটনা ঘটছে। অবিলম্বে ওই এলাকায় টোটোর মতো ধীর যান চলাচলের ক্ষেত্রে কঠোর আইন বলবৎ করার দাবি জানিয়েছেন এলাকার মানুষজন। বাড়ছে জাল নোটের রমরমা। বাতিল হচ্ছে এই 3 ধরনের নোট। নয়া নির্দেশ আরবিআইয়ের। 500 টাকার নোট বাতিলের গুঞ্জনের মধ্যেই শোনা যাচ্ছে আরো 3 ধরনের নোট বাতিলের খবর। 10, 20 এবং 2000 টাকার নোট বাতিল হতে পারে। এই প্রজেক্টের অধীনে ডিজিটাল লেনদেনে জোর দেওয়ার জন্য এই পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে। প্রায়শই খবরের শিরোনামে উঠে আসে জাল নোটের বিষয়টি। শেষ কদিন ধরে 500 টাকার নোট ছিল খবরে। শোনা যাচ্ছিল বন্ধ হয়ে যাচ্ছে 500 টাকার নোট, কারণ বিস্তরভাবে জাল নোট ছড়িয়ে পড়েছে বাজারে। এবার প্রকাশ্যে আরো এক চাঞ্চল্যকর তথ্য। শোনা যাচ্ছে বাতিল হচ্ছে আরো 3 ধরনের নোট। এমনই নয়া নির্দেশিকা দিয়েছে আরবিআই। আরবিআই নতুন প্রকল্প নিয়ে আসছে, যাতে 10, 20 এবং 2000 টাকার নোট বাতিলের কথা বলা হয়েছে। তেমনি অনেকেরই দাবি, ইতিমধ্যে 10 এবং 20 টাকার নোট নতুন করে ছাপানো হচ্ছে না। এই প্রকল্পের নাম এসএ মুদ্রা প্রজেক্ট। লেনদেনের ক্ষেত্রে ডিজিটাল ব্যবস্থার উপর জোর দিতেই এমন পদ্ধতি চালু হয়েছে বলে অনেকের দাবি। তবে সত্যিই বাজার থেকে 10, 20 এবং 2000 টাকার নোট আরবিআই তুলে নেয় কিনা তার সময় এলেই দেখা যাবে। এদিকে 500 টাকার নোট বাতিল নিয়ে দীর্ঘদিন খবর ছড়িয়েছে। অনেকে দাবি করেছেন 500 টাকার নোট বাতিল হচ্ছে। এই প্রসঙ্গে পিআইবির পক্ষ থেকে মন্তব্য করা হয়েছে। পিআইবির পক্ষ থেকে জানানো হয়েছে, এখনো আরবিআই 500 টাকার নোট বাতিল নিয়ে কোনো বিজ্ঞপ্তি জারি করেনি। কিছু কর্মী দলটাকে খুবলে খাচ্ছে। ফের মদন বানে বিদ্ধ ঘাসফুলের নেতারা। তাকে রাজনীতির আঙিনায় বর্তমানে সেভাবে সক্রিয় ভূমিকায় দেখা যায় না, কিন্তু তিনি যখন মুখ খোলেন তাই যেন খবরের শিরোনাম দখল করে। তিনি হলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। সম্প্রতি তৃণমূল কংগ্রেসের পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করে দলের রোষানলে পড়েছিলেন। তবুও মদন বান আজও একই রকম ধারালো। তারই প্রমাণ মিলল কামারহাটি বিধানসভার অধীন এক কর্মী সভার বৈঠক থেকে। সেখান থেকে দলের নাম না করে দলের একাংশকে বলেন, তৃণমূলের কিছু কর্মী দলটাকে খুবলে খেয়েছে। মদনের কথায় এখানে যারা আছেন তার মধ্যে অন্তত 40% তৃণমূলের দেওয়া চাকরি পেয়েছেন। এদের মধ্যে কিছু কর্মী আছেন যারা তৃণমূল দলটাকে খুবলে নিয়েছেন। এরই সঙ্গে কর্মী সভায় দাঁড়িয়ে ব্লক সভাপতিদের পরামর্শ দিয়ে তিনি বলেন, প্রত্যেক ওয়ার্ড ধরে ধরে রিপোর্ট নিতে হবে। কারা মিটিং মিছিলে আসছেন না, সভায় থাকছেন না, তাদের চিহ্নিত করতে হবে। তৃণমূলের অভ্যন্তরে কি ছবি তা বহুবার সামনে এনেছেন মদন মিত্র। সম্প্রতি আইপ্যাকের বিরুদ্ধে তিনি বিস্ফোরক অভিযোগ সামনে আনেন। তৃণমূলের পরামর্শদাতা সংস্থার বিরুদ্ধে তিনি বলেছিলেন, আমাদের পার্টিতে টাকা পয়সার লেনদেন ছিল না। এই একটা এজেন্সি আমাদের পার্টিতে ঢুকলো, তারা এসব শুরু করলো। অনেক গুরুত্বপূর্ণ নামি দামি ছেলের কাছে শুনেছি তারা টিকিট পাওয়ার জন্য কেউ 25 লাখ, কেউ 50 লাখ দিয়েছেন। এই এজেন্সির ছেলেদের দিয়েছেন। তারা কেউ নমিনেশন পাননি। লজ্জায় কাউকে বলতেও পারছেন না। টাকা গেল কোথায়? মিড ডে মিল নিয়ে কেন্দ্রীয় রিপোর্টে কাঠগড়ায় বাংলা। বাংলার স্কুলে পড়ুয়াদের মধ্যে কি মিড ডে মিলের প্রতি আগ্রহ কমছে? কেন্দ্রের এক সাম্প্রতিক রিপোর্টে সেই প্রশ্নই উঠে এসেছে। রিপোর্ট অনুযায়ী 2024-25 শিক্ষাবর্ষে মিড ডে মিলের জন্য নাম নথিভুক্ত হয়েছিল 1,13,44,000 পড়ুয়ার।
অথচ প্রকৃতপক্ষে মিড ডে মিল পেয়েছে মাত্র ৭৭,৯১,৯৪৬ জন। প্রায় ৩১% পড়ুয়া মিড ডে মিল পায়নি। এই পরিস্থিতিতে রাজ্য সরকারের কাছে কৈফিয়ত চাইল কেন্দ্র। আগামী ৩০শে জুনের মধ্যে রাজ্যের তরফে বিস্তারিত রিপোর্ট পাঠাতে বলা হয়েছে। পাশাপাশি এই রিপোর্ট ঘিরে নতুন করে শাসক তৃণমূল ও বিরোধী বিজেপির মধ্যে চাপানুতর উঠেছে চরমে। শুভেন্দুর অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে উড়িয়ে দিয়েছেন তৃণমূলের মুখপাত্র অরূপ চক্রবর্তী। তার বক্তব্য, পশ্চিমবঙ্গ মিড ডে মিল প্রকল্পে দেশের মধ্যে সেরা পারফর্ম করেছে বলে কেন্দ্র স্বীকার করেছে। এখন বিজেপির পেট জ্বলছে। এই বাংলায় সাপ্তাহিক মাংস ও মরশুমি ফলও দেওয়া হয় মিড ডে মিলে। কেন্দ্রীয় রিপোর্টে আরো বলা হয়েছে, কোচবিহার, জলপাইগুড়ি, মালদহ, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান ও উত্তর ২৪ পরগনায় মিড ডে মিল পাওয়া পড়ুয়ার সংখ্যা গড়ের তুলনায় অনেক কম, কিছু ক্ষেত্রে প্রায় অর্ধেক মাত্র। এর ফলে এই জেলাগুলিতে প্রকল্প রূপায়ণে গাফিলতির প্রশ্ন উঠছে। রাজ্য বনাম কেন্দ্রের সংঘাতে মিড ডে মিল প্রকল্প আবারও আলোচনার কেন্দ্রে। তবে প্রকল্পে বাস্তব অংশগ্রহণ এবং প্রশাসনিক স্বচ্ছতা নিয়ে দুই পক্ষের অবস্থান স্পষ্টভাবে ভিন্ন। আগামী ৩০শে জুনের মধ্যে রাজ্য কি রিপোর্ট দেয় এবং তাতে কেন্দ্রের প্রতিক্রিয়া কি হয়, সেদিকেই এখন নজর সব পক্ষের। ৭ দিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি রাজ্য জুড়ে, আবহাওয়ার বড় আপডেট। আবারও গরমে হিমশিম অবস্থা। কলকাতা সহ দক্ষিণবঙ্গে ফের সর্বোচ্চ তাপমাত্রা বাড়বে। রয়েছে আর্দ্রতাজনিত অস্বস্তি। উত্তরবঙ্গে বর্ষা পা রাখলেও এখনো দক্ষিণবঙ্গে পৌঁছয়নি দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। এই পরিস্থিতিতে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গে বর্ষা আসার স্বাভাবিক সময় ১০ই জুনের পর। এবার নির্ধারিত সময়ে দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকবে কিনা সেদিকেই তাকিয়ে সংশ্লিষ্ট মহল। অন্যদিকে এবার সময়ের আগেই বর্ষা প্রবেশ করেছে উত্তরবঙ্গে। হাওয়া অফিস জানিয়েছে, আজও শনিবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে কোনো কোনো জেলায় ঘন্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে। ১৩ই জুন পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।